আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে নামাজ শেষে সর্বস্তরের মানুষের শুভেচ্ছা বিনিময়। দেশ ও বিশ্ব উম্মার শান্তি কামনা। বায়তুল মোকাররমে 5টি জামাত। পরীক্ষা, তার জন্য দোয়া ছিলাম, দেশবাসী এবং আমার পরিবারের জন্য দোয়া ছিলাম। সবার জন্য দোয়া, দেশবাসীর জন্য দোয়া। আমাদের আত্মশুদ্ধি, আত্ম উপলব্ধি করে যদি আমরা ভালো মানুষ হতে পারি। আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দিচ্ছেন মুসল্লিরা। বৃষ্টিতে ধুয়ে গেছে বর্জ্য। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযান। পাড়া মহল্লায় চলছে পশু চামড়া সংগ্রহ। প্রত্যাশিত দাম পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা। তদারকির অভাবে আড়তদারদের সুযোগ নেয়ার অভিযোগ। আমরা কিনতে যাই, ওইখানে শুনি এই কথা, আর এখানে বিক্রি করতে আসি এরা বলে 600 টাকা। এখানে বললো 600 টাকা করে, এটা কোনো মাইনে হইলো? এপ্রিলে নির্বাচন সুচিন্তিত সিদ্ধান্ত নয় বলছে বিএনপি। সংকট সমাধানে অর্থবহ ভোট জরুরি মন্তব্য জামায়াতের। আস্থাহীনতার সংকট কাটবে অভিমত নাগরিক সমাজের। সুনামগঞ্জে বাঁধ ভেঙে গৃহহারা পরিবারগুলোতে নেই ঈদ আনন্দ। অন্যের ভিটায় আশ্রয়, পাশে থাকার আশ্বাস প্রশাসনের। আমার এরপরে ঘরবাড়ি সম্পূর্ণ নিয়ে গেছে, যা আছেন গরু মালবাত্তা যা আছে সব নিয়ে গেছে। আর 500 মণ ধান আছে, আমার 16 না লই যাইছে। আমি কোনো মতো আমার বাচ্চারা লইয়া আমি জান বাঁচাইছি। এই ধরনের যদি কোনো পরিস্থিতির উদ্ভব হয় তাহলে যেন আমাদের জানায়, আমরা ইঞ্জিনিয়ারের মাধ্যমে যে জায়গায় নিরাপদ সে জায়গায় কেটে দেওয়া হবে। ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। গাজায় শান্তি কামনায় বিশেষ দোয়া করেন মুসল্লিরা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি নাবিলা সোহর। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, যাচ্ছে বিস্তারিত খবরে। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজের পর চলছে পশু কোরবানি। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় দেশের প্রধান জামাত। মোনাজাতে পরিবার, মুসলিম উম্মার জন্য দোয়ার পাশাপাশি অর্থনৈতিক রাজনৈতিক সংকট থেকে মুক্তি কামনা করেন মুসল্লিরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদ জামাতে অংশ নিয়ে সবার কাছে দেশের জন্য দোয়া চান। আলমগীর স্বপনের রিপোর্টে থাকছে বাকিটা। কোথাও মেঘলা আকাশ, কোথাও রোদের ঝলক। এর মাঝে ঈদ জামাতে সামিল হতে হাজারো মানুষ জাতীয় ঈদগার পথে। এবার মুসল্লিদের উপস্থিতি আগের তুলনায় কিছুটা কম থাকলেও ছিল নিরাপত্তার কড়াকড়ি। দেশের প্রধান ঈদ জামাতে সামিল হন 25 থেকে 30 হাজার মুসল্লি। নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। ঈদগাহে প্রবেশের জন্য পেরুতে হয় নিরাপত্তার কয়েকটি স্তর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সকাল 7:30টায় নামাজ শুরু করেন। সকল ভেদাভেদ ভুলে নবীন প্রবীণ ধনী গরিব সবাই একাকার ঈদ জামাতে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যসহ সব শ্রেণী পেশার মানুষ নামাজ আদায় করেন এখানে। ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তারা। সরকার প্রধান সবাইকে জানান ঈদের শুভেচ্ছা। সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেছেন মুসল্লিরা। দুনিয়ার মুসলমানদের জন্য যেন আল্লাহ তাআলা সহজ করে দেয়। পরীক্ষা, তার জন্য দোয়া ছিলাম, দেশবাসী এবং আমার পরিবারের জন্য দোয়া ছিলাম। পিতামাতার জন্য দোয়া চাইছি এবং মৃত দাদা দাদির জন্য দোয়া চাইছি। রাষ্ট্রের জন্য ফিলিস্তিন ভাই বোনদের দোয়া করছি।
দেশের সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রার্থনাও ছিল তাদের। নতুন করে বাংলাদেশের একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। একতা এবং সততা, যেটা আমাদের ভিতরে অভাব দেখা দিয়েছে আসলে। দল, জনগণ আর সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, এটা প্রত্যেকটা দলের কাছে আমাদের চাওয়া হবে। সুষ্ঠু একটা নির্বাচন হয়, এটাই আমরা দেশের মানুষের দোয়া করতেছি, আর যাতে মানুষ শান্তি থাকতে পারে। একটা গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন একটা আইনের শাসন, ইনসাফ এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ চায়। আল্লাহ, তুমি আমাদের দেশকে, দেশের মানুষকে একতাবদ্ধ হয়ে এই সংকট মোকাবেলার শক্তি দান করো। পরিবার ছেড়ে জাতীয় ঈদগাহ নামাজের নিরাপত্তা দায়িত্বে থেকে খুশি ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা, তবে আনন্দ ভাগাভাগিতে এগিয়ে ছিল শিশুরাই। নানু বাসায় যাব, এসে খাবো, গরু কোরবানি করবে, সবার সাথে মহব্বত আদায় হবে। নিজেদের খুশি বিসর্জন দিয়ে আমরা যে মানুষের নিরাপত্তা দিচ্ছি, এটা অনেক বড় একটা পাওয়া। দেশের জনগণ শান্তিতে থাকলে আমাদের এটাই শান্তি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের আদর্শে ঈদ জামাত শেষে পশু কোরবানি করেন সামর্থ্যবান মুসল্লিরা। দেশে সংকট বিভক্তি আছে সম্ভাবনাও। কোরবানির ত্যাগের আদর্শে এর মাঝে ছড়িয়ে যাক ঐক্যের বার্তা, গড়ে উঠুক ন্যায়, সমতা ও সম্প্রীতির বাংলাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের 5টি জামাত। সকাল 7টা থেকে বেলা 11:15 পর্যন্ত একে একে 5টি জামাত অনুষ্ঠিত হয়। নামাজে অংশ নিয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করেন মুসল্লিরা। বিগত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় অনেকেই শঙ্কায় ছিলেন বৃষ্টির, তবে ঈদের দিনের সকালটা শুরু হয় এমন রোদ ঝলমলে। প্রথম জামাত ছিল সকাল 7টায়, তার আগেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদ লোকে লোকারণ্য। ঈদুল আজহার জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে উপস্থিত হন মুসল্লিরা, ছিল কড়া নিরাপত্তা। প্রথম জামাতে ইমামতি করেন যাত্রাবাড়ি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী। নামাজ শেষে ত্যাগের মহিমায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মোনাজাত করেন মুসল্লিরা। মোনাজাত শেষে পরস্পরকে আলিঙ্গনের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। যেহেতু বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, এখানে নামাজ পড়া এবং আমার ছেলেরাও পছন্দ করে। খুবই ভালো লাগলো, সবার জন্য দোয়া, দেশবাসীর জন্য দোয়া। আমি এখন আমার আম্মুর সাথে বাসায় ঈদের কোলাকুলি করব, তারপর বাহিরে হয়তো বা ঘুরতে যাব কোথাও। দোয়া করলাম যে যারা এরকম কোরবানি দিচ্ছে, আল্লাহ তাআলা যাতে সকলের কোরবানিকে কবুল করে। প্রথম জামাতের পর জাতীয় মসজিদে একে একে অনুষ্ঠিত হয় আরও 4টি জামাত। সবার জন্য দোয়া করলাম, দাদা দাদি পরিবারের সবার জন্য। যাতে একটা ক্রান্তিকাল পার করছে, আমরা চাচ্ছি যে আমাদের আত্মশুদ্ধি, আত্মোপলব্ধি করে যদি আমরা ভালো মানুষ হতে পারি। সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনাই করেছে যেন আমাদের সামনের দিনগুলো আরো সুন্দর হোক। বায়তুল মোকাররম সহ রাজধানীর 118টি ঈদগাহ এবং প্রায় 1,500-এরও বেশি মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার নামাজ। কোরবানির তাৎপর্যই হলো মানুষের মনের পশুত্ব, নির্মমতা, নিষ্ঠুরতা আর বিভৎসতা দূর করা। এই ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিরা বলছেন, বিগত সময়ে দেশের মানুষ যে লোভ, লালসা, বিভৎসতা দেখেছে তা বিসর্জন দিয়ে সবার মধ্যে মানবতা আর ভ্রাতৃত্ববোধ জাগ্রত হোক, অর্জিত হোক মনের তাকওয়া। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ঈদে নামাজ আদায় শেষে পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসল্লিরা। রাজধানীর পাড়া মহল্লায় চলছে কোরবানির আমেজ। ঈদের নামাজ শেষ করে পশু কোরবানির আনুষ্ঠানিকতা শুরু হয়। কেউ কোরবানি দিচ্ছেন ভবনের ভেতর, কেউ বা মূল সড়কে। কোরবানি দাতাদের অনেকেই নিজে দাঁড়িয়ে থেকে করছেন তদারকি। এই কাজে সহযোগিতা করছেন পরিবারের সদস্যরাও। 3 ভাগ করা হবে এই মাংস। গরিব, অসহায় আত্মীয় স্বজনদের বেরানোর পর নিজেদের জন্য রাখবেন বাকিটা। কষায় সংকটের কারণে অনেকে আগামীকালও কোরবানি দেবেন।
কোরবানি মানেই হচ্ছে উৎসর্গ করা, বিলিয়ে দেওয়া। আমরা যদি বিলিয়ে দিতে পারি, নিজেকে সর্বন্তকরণে আল্লাহর কাছে সমর্পণ করতে পারি, নিঃসন্দেহে আমাদের কোরবানি সার্থক হবে। আমরা নিজেরা মাংস খাই, প্রতিবেশীদের মাংস দিই এবং আমাদের মানে যারা এফোর্ড করতে পারে না তাদেরকে আমরা হেল্প করি। আমার ফুফি, আমার চাচা চাচি, তারপর অনেক আত্মীয় স্বজনকে পাঠায়। মানুষের খেদমতে আছি, এটাই অনেক আনন্দ। বলে দিন পাচ্ছি না, কারণ সিটি কর্পোরেশনের সেই উদ্যোগগুলো এখানে তেমন প্রতিফলিত হচ্ছে না। আমি অন্য জায়গা থেকে এখানে আমি বিলি করছি। পশু কোরবানির ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। তিনি আছেন রাজধানীর প্রগতি সরণি এলাকায়। রাব্বি, পাড়া মহল্লায় পশু কোরবানির সার্বিক চিত্র কেমন দেখছেন? পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কি ঠিকমতো শুরু হয়েছে কিনা, সবাই কি মেনে চলছেন কিনা, একটু জানাবেন। ছোঁয়া, বৃষ্টি এর সাথে মানে নগরকে মোটামুটি পরিষ্কার করে দিয়ে গেছে এবং যারা কুরবানি দিচ্ছেন তাদের কাজ অনেকটাই সহজ করে দিয়েছেন। তবে অনেকেই দেখেছি যে সড়কে কুরবানি দিয়েছেন, সেই সড়কের ময়লাগুলো পরিষ্কার করতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন, সেই পরিচ্ছন্ন কর্মীরা তারা কিন্তু চেষ্টা করছেন সেই মূল সড়কের পাশের যে ময়লাগুলো সেগুলো সরানোর জন্য। আমরা দেখছি যে একদিকে পশু জবাই হচ্ছে, কাটাকাটি হচ্ছে এবং আরেক দিকে পরিচ্ছন্ন কর্মী যারা আছেন তারা তাৎক্ষণিকভাবেই সেই বর্জ্যগুলো, ময়লাগুলো যত দ্রুত সম্ভব এই প্রধান সড়কগুলো থেকে সরানোর চেষ্টা করছেন। এবং বৃষ্টি আসাতে যেটি হয়েছে যে কাজ অনেকটাই কমে গেছে, পানি ছিটানো যে বিষয়টি সেটি আর লাগছে না, গন্ধ অনেকটাই কমে যাবে এমন কথাই বলছেন পরিচ্ছন্ন কর্মীরা। এবং তারা বলছেন যে আসলে খুব দ্রুত সময়ের মধ্যেই এই কুরবানির যে বর্জ্য, সেই বর্জ্যগুলো তারা পরিষ্কার করতে সক্ষম হবেন। এরই মধ্যে সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা আছেন, সেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তারা ঘোষণা দিয়েছেন যে আজকে রাতের মধ্যেই এই কুরবানি পশুর যে বর্জ্য, সেই বর্জ্যগুলো তারা অপসারণ করতে পারবেন বলে তারা জানিয়েছেন। সব মিলিয়ে এখনও যারা কুরবানি দিচ্ছেন, বৃষ্টি হচ্ছে, এখনও বিভিন্ন জায়গায় থেমে বৃষ্টি হচ্ছে, তাদের জন্য ভালোই হয়েছে। ছোহা। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ নেওয়া হয়েছে। রাতের মধ্যে পুরো নগরী কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে রাজধানীর কলাবাগান এলাকায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শনে শেষে এ কথা জানান তিনি। বলেন, বিভিন্ন ওয়ার্ড আর মহল্লাতে এই কাজে নিয়োজিত আছেন 20,000 পরিচ্ছন্নতা কর্মী। দ্রুত ও নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় 13,90,000 প্লাস্টিক, পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়। এরই মধ্যে শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন হাটের বর্জ্য অপসারণ। বিকেল 3টা থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ধারণা করা হচ্ছে এবছর ঢাকায় প্রায় 7 লাখ পশু কোরবানি হতে পারে, যার ফলে 50,000 টনের বেশি বর্জ্য হবে। তবে কর্পোরেশনের কার্যক্রম নিয়ে অভিযোগ রয়েছে নগরবাসীর। সিটি কর্পোরেশনের প্রায় 10,000 পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছেন। আমরা বিশ্বাস করি যে কিছুটা নিয়মের ব্যত্যয় ঘটলেও আমরা বিশ্বাস করি যে এই সময়ের মধ্যেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পন্ন করতে পারবো। মোটামুটি কাজ শেষ হয়ে যাওয়ার পর থেকে আনুমানিক 10টা-11টার সময় থেকে 12 ঘন্টা কাউন্ট করেন, রাতের মধ্যে এ বিষয়ে আরো জানবো আমাদের সহকর্মী শামীম রেজার কাছ থেকে। তিনি আছেন রাজধানীর কলাবাগান এলাকায়। শামীম, একচোট বৃষ্টি তো হলো, বর্জ্য অপসারণ কার্যক্রম কি এর মধ্যে শুরু হয়েছে কিনা, কি অবস্থা দেখছেন এলাকার, জানাবেন। বর্জ্য অপসারণ আসলে বেলা 11টা থেকেই শুরু হয়ে গেছে। উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন সেই বেলা 11টা থেকেই আসলে তাদের কার্যক্রম শুরু করেছেন। এখানেও যদি একটু দেখাতে চাই, কলা বাগানের এই অংশে আসলে এখানে শুরুতে প্রাথমিকভাবে আসলে যে আবর্জনাগুলো থাকে সেগুলো ডাম্পিং করা হয় এবং এখান থেকে নিয়ে অন্য নির্ধারিত স্থানে আসলে ময়লাগুলো অপসারণ করা হচ্ছে। ইতিমধ্যে আসলে এই ডাম্পিং স্টেশনে বেশ সারিবদ্ধ আমরা দেখতে পাচ্ছি যে এদিকে আসলে 20টারও অধিক আসলে ট্রাক এসে লাইনে দাঁড়িয়ে আছে ডাম্পিং স্টেশনে ময়লা ফেলার জন্য। এবং একই সাথে
এখানে কয়েক শত কর্মীও তারা নিয়োজিত আছেন যাতে দ্রুত যেসব ট্রাকগুলো আসছেন সেই সব ট্রাকের ময়লা দ্রুত অপসারণ করতে পারেন। এই অপসারণ কাজে আসলে তারা বেশ তৎপরতার সাথে কাজ করে যাচ্ছেন এবং এখানে যারা কাজ করছেন তারাও বলছেন যে যেহেতু দুই সিটি কর্পোরেশনই একটা চ্যালেঞ্জ নিয়েছে যে 12 ঘন্টার মধ্যে পুরো নগরীর সব ময়লা আবর্জনা সাফ করে ফেলা হবে, সেই চ্যালেঞ্জ মাথায় নিয়েই আসলে তারা কাজ করছেন। এবং তারা আরও যেটা বলছিলেন যে বৃষ্টির কারণে তাদের কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও তারা এখনও আশা করছেন, প্রত্যাশা করছেন যে নির্ধারিত 12 ঘন্টা সময় দেওয়া হয়েছে সেই 12 ঘন্টাই আসলে তারা পুরো নগরীর বর্জ্য পরিষ্কার করে ফেলতে পারবেন, এমনটাই প্রত্যাশা করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। সোহার, শামীম, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে একটু ঢাকার বাইরের খবরাখবর জানবো। রাজশাহীতে আছেন সহকর্মী শিবলি নোমান, যাচ্ছি নোমানের কাছে। নোমান, পশু কোরবানি শেষে বর্জ্য অপসারণে প্রশাসন কতটুকু প্রস্তুত দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। সোহার, আপনি জানেন যে রাজশাহীকে আসলে পরিচ্ছন্ন একটি নগরী হিসেবে চেনা যায়, আসলে বাংলাদেশে বলা হয়ে থাকে এবং প্রতি কুরবানির ঈদেই কিন্তু আমরা যেটি দেখি যে বিকেলের মধ্যে বর্জ্য অপসারণ হয়ে যায় এবং শহরের যে রাস্তাঘাটগুলো সেগুলো আবার ঝকঝকে তকতকে হয়ে যায়। আজকেও কিন্তু সেই সম্ভাবনাটি রয়েছে। আমি যেখানে রয়েছি সেই জায়গাটি হচ্ছে একটি সেকেন্ডারি ট্রান্সফরমেশন সেন্টার, অর্থাৎ যেখানে আসলে ভ্যানে করে পাড়া মহল্লা থেকে এই যে কোরবানির বর্জ্য সেগুলো আনা হয় এবং এখানে ফেলা হয়, পরবর্তীতে রাতের বেলা এগুলো নিয়ে ভাগাড়ে চলে যাওয়া হয়। তো এই রকম একটি ট্রান্সফরমেশন সেন্টারের সামনে রয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আরও প্রায় 2 ঘন্টা আগে থেকে এখানে বর্জ্য আসা শুরু হয়েছে। অর্থাৎ আমরা যদি এই সময়টি ধারণা করি যে আরও 2 থেকে আড়াই ঘন্টা আগে থেকে বর্জ্য অপসারণ শুরু হয়েছে নগরীর পাড়া মহল্লাগুলো থেকে। এবং এই রকম ট্রান্সফরমেশন সেন্টার সেকেন্ডারি রয়েছে 26টি, অর্থাৎ 30টি ওয়ার্ড এই রাজশাহী মহানগরীতে, তাদের জন্য 26টি ট্রান্সফরমেশন সেন্টার রয়েছে। প্রত্যেকটি সেন্টারেই কিন্তু এই পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখন কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন এবং তারা এই পাড়া মহল্লার যে কোরবানিগুলো হয়ে গেছে ইতোমধ্যে সেই কোরবানিগুলোর যে বর্জ্য সেই বর্জ্যগুলো সংগ্রহ করে এখানে নিয়ে আসছেন। আরেকটি বিষয় উল্লেখ করার মতো যে এবার কিন্তু প্রশাসন সিটি কর্পোরেশন থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ, রাজশাহীর নগরবাসী যে যাদেরকে আসলে প্রশংসা করতেই হয় যে তারা কিন্তু যে সচেতনতা দেখান প্রতিবার, এবারও কিন্তু দেখিয়েছেন এবং সেই কারণেই কিন্তু এই বর্জ্য অপসারণ কার্যক্রম কিন্তু অন্য যে কোনো জায়গা থেকে অনেক বেশি গতিশীল। সোহার, নোমান, অনেক ধন্যবাদ আপনাকে। মহল্লা থেকে পশুর চামড়া সংগ্রহ করছেন মৌসুমী ব্যবসায়ীরা। বর্গফুট নয়, এবারও পিস হিসেবে চামড়া কিনছেন তারা। তবে পাইকারদের প্রতিনিধিদের কাছে বিক্রি করতে এসে হতাশ হচ্ছেন, মিলছে না প্রত্যাশিত দাম। বাজারে নৈরাজ্য প্রতিরোধে সরকারের হুঁশিয়ারি কাজে লাগছে না। রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম 65 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রতি পিস গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 1350 টাকা, আর ঢাকার বাইরের দাম 1150 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আড়তদারদের প্রতিনিধিরা বলছেন সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কেনা কঠিন। দাম নির্ধারণের ক্ষেত্রে বাস্তব অবস্থা বিবেচনা করা হয়নি। এদিকে ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন মৌসুমী ব্যবসায়ীরা। অভিযোগ, ব্যাপারীরা সরকারের নির্দেশনা মানছেন না। অভিযোগ করেছেন কেনা দামের অর্ধেক দিতে চাচ্ছে। এবারও খাসির চামড়ার দর নেই বললেই চলে। পাইকারদের প্রতিনিধিরা বলছেন সরকার লবণযুক্ত চামড়ার দর নির্ধারণ করে দিয়েছে, কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা রক্তযুক্ত চামড়ার জন্য সেই দর চাচ্ছে। 1100 কিনছি, 1000 টাকাও কিনছি, খালি 2টা মাল কিনছি আপনাদেরকে 850 টাকা করে। এখন উনি কয়ে 600 টাকা করে। এখানে 600-700 টাকা দাম বলতেছে, এইভাবে করলে কিভাবে চলবো? এটা মানুষ বুঝার চেষ্টা করতে হবে আমরা কোন মালে দামটা দিছে। এটা কি কাঁচা মালে দাম দিছে না এটা আমাদের লবণ লাগানো মালে দাম দিছে? তো এটা তো অরিজিনালি লবণ লাগানো মালে দাম দিছে, এটা তো কাঁচা মালে দাম দেয় নাই। চামড়া সংগ্রহের কার্যক্রম সম্পর্কে জানাবেন সহকর্মী রিমন রহমান, তিনি আছেন রাজধানীর পোস্তা এলাকায়। রিমন, চামড়া সংগ্রহ তো চলছে, দাম নিয়ে বিক্রেতারা কি বলছেন, তাদের অভিযোগ বা কথাবার্তা শুনে কি মনে হলো জানাবেন।
সোহার, আসলে সকাল থেকেই তো বিভিন্ন চামড়া বিক্রি বা সংগ্রহের খোঁজ খবর নিচ্ছিলাম। সেখানে দেখলাম, আমি এখন রয়েছি পোস্তায়, রাজধানীর সবচেয়ে একসময় বড় চামড়া সংগ্রহের জায়গা ছিল, সেখানে রয়েছে। এবং সেখানে আমি দেখতে পেয়েছি যে ঠিক সায়েন্স ল্যাব মোড়ে যেভাবে চামড়ার দাম কম ছিল বা কমিয়ে বলা হচ্ছিল, এখানেও সেই একই অবস্থা, অর্থাৎ চামড়ার যে মূলত যে মূল্য, সরকার নির্ধারিত মূল্য, সেই দামের চামড়া বিক্রি হচ্ছে না। এখানে বিভিন্নভাবে যার কাছে যেমন পারা হচ্ছে সেভাবে নেওয়া হচ্ছে। মূলত 500-600 বা খুব হলে 700 টাকায় হয়তো একটা চামড়া এখানে বিক্রি হচ্ছে লবণ ছাড়া। কিন্তু লবণযুক্ত চামড়ার দর নির্ধারণ করে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সেই দর কিন্তু আসলে সেইভাবে যদি হিসাব করা হয় তাহলে কিন্তু কাঁচা চামড়ার দাম আরও বেশি হওয়ার কথা, কিন্তু সেটি হচ্ছে না। আমরা যেটা দেখছি এখানে বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ যে যুক্তি তুলে ধরছেন, সেখানে যারা আড়তদার রয়েছে তারা বলছে যে এই চামড়াটি নিয়ে প্রক্রিয়াকরণের বিভিন্ন পর্যায়ে রয়েছে, লবণ এবং কেমিক্যালের যে সরবরাহ সেটা দিতে হচ্ছে, এবং তার উচ্চ মূল্যের কারণে কিন্তু এর সঙ্গে আরও 300 থেকে 400 টাকা যোগ হবে। আর যারা মৌসুমি ব্যবসায়ী বা বিভিন্ন জায়গা থেকে, মাদ্রাসা থেকে চামড়া নিয়ে আসছেন, তাদের যুক্তি হচ্ছে সরকারের যে লবণযুক্ত চামড়ার মূল্য বৃদ্ধি করে ধরে দিয়েছে, সেইটা আসলে সেই যদি হিসাব করা হয় তাহলে কিন্তু চামড়ার দাম আরও বেশি হওয়ার কথা, যেটা 800-900 বা 1000 টাকার উপরে হওয়ার কথা, কিন্তু সেটি মূলত হচ্ছে না বলে তারা জানিয়েছেন। পাশাপাশি এখানে চামড়া যে যারা বিভিন্ন সংগঠন রয়েছে, অর্থাৎ বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, পাশাপাশি অন্যান্য সরকারি বাণিজ্য মন্ত্রণালয়ের যে তদারকি টিম এবং ভোক্তা অধিকার তদারকি টিম, তাদের কাউকে ওইভাবে মাঠে দেখা যাচ্ছে না, যার ফলে চামড়ার দামের যে পতন সেটি কিন্তু ঠেকানো যাচ্ছে না। এখন যতই দুপুর বা বেলা গড়ে যাচ্ছে ততই কিন্তু চামড়া বেশি বেশি আসছে, অর্থাৎ কিছুক্ষণ পরে কি হবে, কত দাম উঠবে, এটা কিন্তু আসলে বলা কঠিন। সোহাগ, রিমন, আপনাকে ধন্যবাদ। ঈদুল আজহার দিন রাজধানী ঢাকায় হচ্ছে বৃষ্টিপাত। সকাল 11টার পর থেকে বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। বেলা 11টার পর রাজধানীর তেজগাঁও, ফার্মগেট সহ সংলগ্ন এলাকার বৃষ্টি নামে, কোথাও বৃষ্টির গতি ছিল বেশ প্রবল। পৌনে 12টা নাগাদ বাড়িধারা ও বাড্ডা এলাকায় বৃষ্টি নামে, সব এলাকায় বৃষ্টির সঙ্গে ছিল বাতাসও। সকাল থেকে ঢাকার আবহাওয়ায় ভ্যাপসা গরম ছিল। এমন বৃষ্টি কোথাও স্বস্তি তৈরি করলেও অনেকের জন্য ছিল দুর্ভোগের কারণ। শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত শনিবারের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছিল যে দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। দেখছেন দুপুরের বাংলাদেশ। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ সরকারের সুনিশ্চিত সিদ্ধান্ত নয়। এই বছরের ডিসেম্বরে নির্বাচন জাতির জন্য মঙ্গলজনক বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সরকারের ঘোষিত সময়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। ঈদের দিন চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন। সকাল থেকেই সমাধিতে ভিড় করেন নেতাকর্মীরা। শ্রদ্ধা ও মোনাজাতে অংশ নেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য সহ দলের শীর্ষ নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের ঘোষিত সময় নিয়ে মতামত জানান। বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি, এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। মির্জা ফখরুল বলেন, এবছরের ডিসেম্বরে নির্বাচনের জন্য উপযুক্ত সময়। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব, এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। অর্থবহ নির্বাচনের মাধ্যমে দেশের সংকট শেষ হওয়া দরকার, এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে নিজ এলাকা মৌলভীবাজারের কুলাউড়ার তুলাপুরে ঈদের নামাজ পড়েন তিনি। কুশল বিনিময় করেন এলাকাবাসীর সাথে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, জাতি যেনতেন ভোট আর চায় না। বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ না থাকলে নির্বাচন অর্থবহ হবে না। প্রধান উপদেষ্টা যেসব আশ্বাস দিয়েছেন তা বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেন ডক্টর শফিকুর রহমান। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না।
প্রধান উপদেষ্টার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি, জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে কুমিল্লার দেবিদ্বারে জুলাই শহীদ পরিবারের জন্য 3টি গরু কোরবানি দেন তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটের আগে জুলাই সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে, সেই সাথে নিশ্চিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড। পরে বৃষ্টির মধ্যে শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের জন্য কোরবানির মাংস নিয়ে যান হাসনাত আব্দুল্লাহ। সময় স্বজনদের খোঁজ খবর নেন তিনি। আমরা ডেটকে ইতিবাচকভাবে দেখছি, তবে এই এপ্রিলের পূর্বেই আমাদের জুলাই সনদ এবং আমাদের ঘোষণাপত্র আমাদেরকে অবশ্যই দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আমরা সেই জায়গায় আমরা বলেছি যদি এই বিষয়গুলো থাকে তাহলে এপ্রিল ইতিবাচক। জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণাকে ইতিবাচক বলছেন সচেতন নাগরিক সমাজ। প্রধান উপদেষ্টার এমন ঘোষণায় রাজনৈতিক দলগুলোর আস্থাহীনতার সংকট কেটে যাবে বলে মনে করেন তারা। তবে এসএসসি পরীক্ষা, আবহাওয়া ও রমজান নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা তাদের। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। অবশেষে সরকারের তরফ থেকে এলো রাজনৈতিক দলগুলোর কাঙ্ক্ষিত সেই ঘোষণা। নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ডক্টর ইউনূস। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। যদিও এমন ঘোষণায় রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে ভিন্ন মত, আর সুশীল সমাজের প্রতিনিধিরা এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে নির্দিষ্ট তারিখ ঘোষণা করলে সরকারের অবস্থান আরও স্পষ্ট হতো। প্রধান উপদেষ্টার যে ঘোষণা, এটাকে স্বাগত জানাচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে তার এই ঘোষণায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী হবে। একটা ডেট এসেছে, সেটা বেশ পজিটিভ দিক, কিন্তু সেই একই সাথে আমাদের বলতে হয় যে কেন সেটা এপ্রিলে, ডিসেম্বরে কেন না, সেটার কিন্তু গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা আমরা পাই নাই। বিশ্লেষকরা বলছেন এপ্রিলের শুরুতে গরম ও কালবৈশাখীর বিষয়টি মাথায় রাখা প্রয়োজন। অন্যদিকে মার্চ জুড়ে থাকবে পবিত্র রমজান, ফলে নির্বাচনী প্রচারণা ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। গত 15 বছর 16 বছরে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে পারে নাই। আমার কাছে মনে হয় যে বৃষ্টি সেক্ষেত্রে বড় কোনো বাধা হবে না। এপ্রিলে অনেক গরম পড়ে যায়, তারপরে পয়লা বৈশাখের প্রোগ্রাম, তারপরে বৈশাখী ঝড় আছে, বৃষ্টি আছে। যদিও বিশ্লেষকরা বলছেন সংস্কার ও নির্বাচন পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়। প্রধান উপদেষ্টার ঘোষণায় রাজনৈতিক অস্থিরতা কিছুটা হলেও কমবে বলে মত তাদের। পলিটিক্যাল পার্টির নিবন্ধন কিছু কাজ আছে, এই কাজগুলো আবার ধরেন যে নির্বাচন পর্যবেক্ষণ, এখানেও সংস্কারের ব্যাপার আছে। এই যে কাজগুলো, সেগুলো হয়তো ইলেকশন কমিশন তাদের রোড ম্যাপ এবং একই সঙ্গে জুলাই যে চার্টার হবে সেগুলো বিবেচনা করেই সামনের দিকে এগোবে। নির্বাচন দিলে সংস্কার করা যাবে না, আর সংস্কার করতে গেলে নির্বাচন করা যাবে না, পুরো একদম হাস্যকর এবং ফালতু কথাবার্তা আর কি। এদিকে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন কূটনৈতিক মিশনও। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সুনামগঞ্জে এক রাতের পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ভেসে গেছে 4টি দরিদ্র পরিবারের ঘর। আংশিক ক্ষতিগ্রস্ত আরও কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছেন বাঁধ পাড়ে। ভেসে গেছে ঈদ আনন্দ। ক্ষয়ক্ষতি এড়াতে ফসল ঘরে তোলার পর নিরাপদ জায়গায় বাঁধ কাটার সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়ন হয়নি। তাহিরপুরের মাটিয়ান হাওর উজানের আকস্মিক ঢলে গেল 30 মে ভেঙে যায় অস্থায়ী বাঁধ। তাতে ঘর হারিয়েছেন বড়দল গ্রামের নির্মাণ শ্রমিক আফলাকুল। ম্লান পরিবারের ঈদ আনন্দ। আমার ঈদের কোনো অবস্থা নাই, ঈদ করবো এই বান ছুটিয়া আমার একবারে ঘর বাড়ি সম্পূর্ণ নিয়ে গেছে, যা আছেন ঘর মালবাত্তা যা আছে সব নিয়ে গেছে। আফলাকুলের মতো গৃহহীন আরও 3টি পরিবার উজানের ঢলের সাথে ভেসে গেছে সব। দিশেহারা ক্ষতিগ্রস্তরা আশ্রয় নিয়েছেন অন্য বাঁধ পারে। ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্কে সেখানে ঠাঁই নিয়েছেন আরও 10 থেকে 15টি পরিবার। বাচ্চা কাচ্চা লইয়া আমি ঘরে আসলাম, বেডান বাড়িতে আসেন না, আর 500 মণ ধান আসেন আমার শুনলো না, লই যাইছে। আমি কোনো মতো আমার বাচ্চারা লইয়া আমি যান বাঁচাইছি। হঠাৎ বন্যা বান আছেন, হাওড়া বেরি বান,
এই বান ভাঙ্গে আমার বাড়ি দোলান এগুলো 5-7টা ঘর আছে লইয়া গেছে। ঝুঁকিতে বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্ষতিগ্রস্তদের ঘরসহ স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস প্রশাসনের। স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে যাতে করে ভবিষ্যতে তারা এই ধরনের ভাঙনের সম্মুখীন না হয়। তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা ভবিষ্যতে চেষ্টা করব তাদেরকে আবাসন প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য। অনুরোধ করব জনগণের কাছে যেন তারা এই ধরনের যদি কোনো পরিস্থিতির উদ্ভব হয় তাহলে যেন আমাদের জানায়, আমরা ইঞ্জিনিয়ারের মাধ্যমে যে জায়গায় নিরাপদ সে জায়গায় কেটে দেওয়া হবে বাঁধ। হাওরপাড়ে ব্লক পাথর দিয়ে বিশেষ ঘর নির্মাণ ও সময় মতো বাঁধ কেটে দেওয়ার পরামর্শ হাওর বাঁচাও আন্দোলনকারীদের। সাধারণ মানুষের জন্য একটা প্রস্তুতি তার সামর্থ্য অনুযায়ী বাঁশ, তারপরে চাটাই এই সমস্ত দিয়ে তৈরি করা উচিত, যাতে ঢোলের প্রাথমিক ধাক্কায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত না হয়। নির্দিষ্ট জায়গা থেকে আসলে বাঁধ কেটে দেওয়ার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট জায়গা থেকে বাঁধ কেটে দেওয়া হয়নি। এই নির্দিষ্ট জায়গায় বাঁধ না কেটে দেওয়ার কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। আফরোজ আলামিয়া, যমুনা নিউজ। ঈদে পশু কোরবানি দিতে গিয়ে অনেকেরই ঈদ হয়েছে মলিন। অসতর্কতার কারণে গরুর আঘাতে অনেকেই হয়েছে আহত। জবাই ও মাংস কাটতে অনভিজ্ঞতার কারণে অনেকেরই কেটেছে হাত পা। এমন আহতরা ভিড় করেছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। রাজধানীর মিরপুর মাজার রোড এলাকার বাসিন্দা রাকিব হোসেন সকালে মোটরসাইকেলে যাওয়ার সময় গরুর তাড়া খেয়ে চোট পান। একটি হাত ভাঙার পাশাপাশি আঘাত পান পায়েও। তার ঠিকানা এখন হাসপাতালের শয্যা। বাইক চালাইছিল, পিছন থেকে গরু আসছিল, আইসা ঢাকা দিচ্ছে, অটো শেষ ঢাকা এই অবস্থা হয়েছে। এখন অবস্থা তো খুবই খারাপ, দেখতে পাচ্ছেন সবাই। কোরবানির সময় গরুর লাথিতে পা ভাঙে নবাবগঞ্জের বাসিন্দা পীরচাঁদের। ভাঙা পা নিয়ে এখন তিনি কাতরাচ্ছেন হাসপাতালে। এটা গরু বাঁধতে গেছিলাম তো অনেক বড় গরু, ওই পিছনে পা বাঁধতে গেছি, পরে বাটটা খুলে 2 পা দিয়ে এই পায়ের ভিতরে মেরে দিচ্ছে আর কি। ঈদের দিন সকাল থেকেই এমন অসংখ্য রোগী সেবা নিয়েছে পঙ্গু হাসপাতালে, যাদের অধিকাংশই হাত ও পা কাটা রোগী। আমার হাত ছিল গরুর হাতের উপরে, কিন্তু ওই যে হুজুরে মানে পোজ দেওয়ার সময় ওই সিটটা আইসা তখন মনে করেন আমার ওই জায়গায় পোজ দেওয়া হয়েছে আর কি। কুরবানির গরু ফালাই দিয়ে যে আর কি গরুর পায়ের খুরার বাড়িতে পিছনের হাড়টা ভেঙে গেছে। আমার ওই তো গরু কাটতে যায়, গরু তো ফালাইছে, গরু ধরিয়ে পড়ে গেছে, পড়ে আমার এই জায়গাটা এই যে আডিটা ডাবিয়ে গেছে। সকাল থেকে অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। গরু কাটতে গিয়ে যে কাটাকুটিগুলো আসে সেগুলো আসতেছে এখন সকালবেলা, শুধুমাত্র হাত কাটা, পা কাটা এগুলো আসতেছে। এরপরে 2-1টা আসতেছে যে গরু ধরতে গিয়ে যে গিরে সরে যাওয়া, শোল্ডার সরে যাওয়া, হিপ সরে যাওয়া, এগুলোও পাচ্ছি আমরা। উৎসবের আমেজে কোরবানি দিতে গিয়ে অনেকেই ভুলে যান সাবধানতার বিষয়টি, ফলে ঘটে মারাত্মক দুর্ঘটনা। আনন্দের কোরবানি রূপ নেয় বিষাদে। তাই চিকিৎসকদের পরামর্শ, দক্ষতা এবং সাবধানতার সাথে দিতে হবে কোরবানি, তবেই রোধ করা যাবে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের পাশাপাশি উপমহাদেশের 2 দেশ ভারত ও পাকিস্তানেও আজ বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। মিয়ানমার ও চীনের মুসলিমরাও ঈদ পালন করছেন আজ। সবখানেই মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়। বিশেষ দোয়া করা হয় গাজার নিপীড়িত মানুষের জন্য। ঈদ উদযাপন করছেন নিউজিল্যান্ডের মুসলিমরাও। দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লির ঢল। বরাবরের মতোই ভারতের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় এখানে। অংশ নেন লাখো মুসল্লি। আমাদের সবার একসাথে মিলেমিশে থাকা উচিত। বহু যুদ্ধ চলছে, তাই আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। সব ধর্মের মানুষের মধ্যে একতা প্রয়োজন। ফিলিস্তিনি মুসলিমদের জন্য প্রার্থনা করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। যারা পশু কোরবানি দিতে পারছে না, দরিদ্র বঞ্চিত যারা, আমার অংশ থেকে তাদের দিতে চাই, সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে চাই। কলকাতার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় রেড রোডে। উত্তরপ্রদেশের সবচেয়ে বড় ঈদ জামাত ছিল সাম্ভালের শাহী জামে মসজিদে। উৎসব ঘিরে ছিল নিরাপত্তার কড়াকড়ি। এছাড়া মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, জম্মু কাশ্মীর সহ অন্যান্য রাজ্যেও মসজিদে মসজিদে নামাজ আদায় করেন লাখো মুসল্লি। প্রার্থনা করেন বিশ্ববাসীর শান্তি ও কল্যাণে। রাজস্থানের জয়পুরে হিন্দু মুসলিম ইউনিটি কমিটির ব্যানারে ঈদগাহে ফুল বর্ষণ করা হয় মুসলিমদের ওপর।
মুসলিম প্রধান দেশ পাকিস্তান জুড়ে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। রাজধানী ইসলামাবাদের লাল মসজিদে অনুষ্ঠিত হয় দেশটির সবচেয়ে বড় ঈদ জামাত। মুসলিম বিশ্বের শান্তি ও সংহতি এবং ফিলিস্তিনিদের মুক্তির প্রার্থনা করা হয় দোয়ায়। পরে কোরবানির মাংস বিতরণ করা হয় অসহায় দুস্থদের মাঝে। কোরবানির মাংস গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে, যাদের সারা বছর মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই। কোরবানির মাংস গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে, যাদের সারা বছর মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই। আফগানিস্তানে ঈদ উপলক্ষে নিরাপত্তার কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। কাবুলের সবচেয়ে বড় জামাতে ছিল আফগান মুসল্লিদের ঢল। যথাযথ মর্যাদায় ঈদুল আজহা পালন করেছে মিয়ানমারের মুসলিমরাও। ইয়াঙ্গুনে আয়োজন করা হয় সবচেয়ে বড় ঈদ জামাত। উৎসাহ উদ্দীপনার সাথে আজ ঈদ উদযাপন করছে নিউজিল্যান্ডের মুসলিমরাও। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। গাজায় চলছে ত্রাণের জন্য অপেক্ষারত মানুষের ওপর নির্মম হত্যাকাণ্ড। শনিবার ভোর থেকে বিভিন্ন স্থানে হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 22 ফিলিস্তিনি। রাফার আল আখাওয়ায় একটি ত্রাণ কেন্দ্রের কাছে গুলিতে প্রাণ হারিয়েছেন 5 ফিলিস্তিনি। গাজা সিটির পশ্চিমে একটি বাড়িতে চালানো হয়েছে আগ্রাসন, এতে হতাহত হয়েছেন অনেকে। গাজার উত্তরে জাবালিয়ায় হামলার শিকার হয়েছে 2টি আবাসিক ভবন। আইডিএফ এর নির্মম আগ্রাসনের শিকার হয়েছে খান ইউনিস। আল মাওয়াসি শরণার্থী শিবিরে একটি তাঁবুতে হামলায় নিহত হয়েছেন 4 জন। রামাল্লার কাছে দুরা আল কাদরি গ্রামের গুলিবর্ষণ করেছে আইডিএফ সেনারা। এর আগে শুক্রবার ঈদুল আজহার দিন বিভিন্ন স্থানে হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 42 ফিলিস্তিনি।